আরে, আমি আবার কি করলাম? আর তুই এত সকাল সকাল কর্পোরেট লুক নিয়ে রেডি হয়েই বা কোথায় যাওয়ার জন্য আমায় তাড়া দিচ্ছিস শুনি? কোথায় আবার? আজ থেকে তোমার সাথে রোজ অফিসে যাব। বয়স তো কম হলো না, এবার তো কিছু একটা করা উচিত, তাই না? হোয়াট? ডাইনিং টেবিলের ওপাশ থেকে সোফা ছেড়ে এক সচরে চিৎকার দিয়ে উঠলেন ইফাতের বাবা আকবর চৌধুরী। চায়ের কাপটা তার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। যে ছেলে নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত গড়িয়ে খায় না, বাসার একটা ছোট কাজ করতে বললে সারা বাড়ি মাথায় তোলে, সেই ছন্নছাড়া ছেলে আজ থেকে রোজ সকালে অফিসে যাবে, এটা ভাবাও যেন এক মস্ত বড় অলৌকিক ঘটনা। ইফাত একরাশ বিরক্তিমাখা দৃষ্টি নিয়ে তার বাবার দিকে তাকালো। এই বাড়িতে কোনো ভালো কাজ করতে গেলেও বিপদ। যখন সে সারাদিন বন্ধুদের সাথে টই টই করে ঘুরে বেড়াতো, কোনো কাজ করতো না, তখন সবাই তাকে বকাঝকা করতো। আর আজ যখন সে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তখনই সবাই তাকে নিয়ে রসিকতা করছে। ড্যাড, তুমি আসলে কি বলতে চাও বলো তো? যখন তুমি নিজে থেকে বলতে আমায় অফিসে যাওয়ার জন্য জোর করতে, আমি যাইনি, সেটা আমার ভুল ছিল। কিন্তু আজ যখন আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে অফিসে যেতে চাচ্ছি, তখনও তোমাদের এত প্রবলেম? আর হ্যাঁ ভাইয়া, শোনো, আজই অফিসে গিয়ে আমার মাসিক স্যালারি কত তা ফিক্সড করে দেবে। আমি আর আজ থেকে বাপ ভাইয়ের পকেটে ফ্রিতে দেওয়া টাকায় এক আনাও চলবো না। অফিসে বাকি সব কর্মচারীদের যেমন যোগ্যতা অনুযায়ী স্যালারি দাও, আমাকেও ঠিক তেমনটাই দেবে, বুঝলে? আকবর চৌধুরী ছেলের এই রুদ্র ও পরিণত রূপ দেখে সম্পূর্ণ চমকে গেলেন। ছেলের মুখের ওপর এমন গম্ভীর ও দায়িত্বশীল কথা তিনি এত বছরেও শোনেননি। তবে ছেলের এই জেদ দেখে তার মনের ভেতরে এক বিশাল আনন্দের বন্যা বয়ে গেল। মনে মনে ভাবলেন, দেরি করে হলেও ছেলেটা অবশেষে নিজের ভবিষ্যৎ আর জীবনের মূল্য বুঝতে পেরেছে। এদিকে উজান সোফা থেকে উঠে দাঁড়ালো। সে ইফাতের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে একটা আলতো চাপ দিয়ে মৃদু হেসে বলল, বেস্ট অফ লাক দোস্ত, তোর এই নতুন শুরুর জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা, আমি এবার আসি, লেট হয়ে যাচ্ছে। উজান সদর দরজার কাছাকাছি যেতেই ঠিক তখনই কোথা থেকে মৌ তড়িৎ গতিতে চিলের মতো ছুটে এসে পেছন থেকে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। বেচারা উজান আকস্মিক এই অতর্কিত আক্রমণে তীব্র ভয় আর আতঙ্কে এক লাফে প্রায় 2 হাত দূরে সরে গেল। পরক্ষণেই পেছনে তাকিয়ে মৌকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক থেকে এক মস্ত বড় ভয়ের খাঁচা নেমে গেল। সে নিজের বিরক্তিমাখা চোখ দুটো বড় বড় করে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট মেয়ে, সকাল সকাল আমাকে এভাবে হার্ট অ্যাটাক করিয়ে মার্ডার করতে চাও? আর বাসার সবার সামনে আমাকে জড়িয়ে ধরলে কেন? লজ্জা শরমের মাথা কি একদম চিবিয়ে খেয়ে ফেলেছ? মৌজানের ওই রাগী ধমক শুনে বিন্দুমাত্র তুমল না, বরং নিজের ওড়নাটা আঙুলে জড়াতে জড়াতে বলল, সব সময় শুধু শুধু আমার উপর এমন চিল্লাবেন না তো। আমি কি ইচ্ছে করে সবার সামনে আপনাকে ওভাবে জড়িয়ে ধরেছি নাকি? আর একটু প্লিজ আমার সাথে রুমে চলুন। এই মেয়ে, তোমার প্রবলেম কি? একটু আগে আমার সাথে অত বড় ঝগড়া করলে, আর এখন আবার কোন আক্কেলে আমায় রুমে যেতে বলছো? রুমে আরশোলা ঢুকেছে, প্লিজ চলুন না আমার সাথে। আমার বড্ড ভয় করছে। সামান্য একটা আরশোলা দেখে তোমার এত ভয়? আর আমি এখন কোনো মতেই তোমার সাথে উপরে যেতে পারবো না। আমার ভার্সিটিতে প্রথম ক্লাস আছে। তোমার ভয় লাগলে তুমি অন্য কোথাও গিয়ে চুপচাপ বসে থাকো। প্লিজ প্রফেসর সাহেব, একটিবারের জন্য চলুন না, প্লিজ প্লিজ প্লিজ। মৌ এবার উজানের শার্টের হাতা ধরে একদম ঝুলে পড়ল। উজান ডাইনিং টেবিলের দিকে এক পলক তাকালো। তারপর সে এক দীর্ঘশ্বাস ফেলে মৌয়ের পিছু পিছু আবার দোতলার রুমের দিকে পা বাড়ালো। উজান রুমে প্রবেশ করা মাত্রই মৌ তড়িঘড়ি করে পেছনের দরজাটা লক করে দিল এবং উজান কিছু বুঝে ওঠার আগেই তাকে সজোরে এক ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিল। উজান বিছানায় আশ্রে পড়ার সাথে সাথেই মৌ নিচে এক লাফে এসে উজানের চওড়া বুকের ওপর পুরোপুরি শুয়ে পড়ল। মৌয়ের এমন আকস্মিক ও মারাত্মক কাণ্ডে উজান একদম স্তব্ধ ও আহাম্মক হয়ে রইল। সে মৌকে নিজের গায়ের ওপর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু সরাতে পারল না। মৌ নিজের ছোট ছোট দুহাত দিয়ে উজানের শার্ট এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। উজান এবার দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, এই ফাজিল মেয়ে, তুমি না নিচে বললে রুমে আরশোলা ঢুকেছে, কিন্তু এখন তো দেখছি তুমি রুমে এনে আমার সাথেই চরম ফাইজলামো করছো। এক্ষুনি নামো আমার উপর থেকে। মৌ উজানের ধমক শুনে এবার নিজের মুখটা একটু ওপরে তুলল। তার ঠোঁটের কোণে তখন এক মায়াবী ও চপল মুচকে হাসে। সে কোনো কথা না বলে অত্যন্ত পরম মমতায় উজানের ধারালো চিবুকের ওপর আলতো করে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল।
ওজান একদম বিস্ময়কর ও স্তম্ভিত দৃষ্টিতে মৌয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা দিন দিন কতটা অভদ্র আর বেহায়া হয়ে যাচ্ছে। কোনো বারণ বা ধমক সে কানেই তোলে না। ওজান নিজের চোখ দুটো রাঙিয়ে কঠোরভাবে তাকালো, তবুও মৌয়ের মধ্যে সেই নিছক বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা ভয় দেখা গেল না। সে ওজানের কানের লতির কাছে নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে অত্যন্ত ফিসফিসানি স্বরে আওড়ায়, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমার প্রফেসর সাহেব। মৌয়ের মুখ থেকে ওই ভালোবাসি শব্দটা শোনা মাত্রই ওজানের মুখের রং পাল্টে গেল। সে তীব্র এক ঝটকায় তড়িৎ গতিতে মৌকে নিজের বুকের ওপর থেকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। ওজান এত জোরে ঝটকা দিয়েছিল যে মৌ সামলাতে না পেরে বিছানা থেকে ছিটকে সোজা শক্ত মেঝের ওপর আছড়ে পড়ল। আর মেঝের কোণে আঘাত লাগা মাত্রই ব্যথায় কোকানি দিয়ে কুঙিয়ে উঠল সে। মৌয়ের ওই যন্ত্রণাকাতর কণ্ঠস্বর শোনা মাত্রই ওজানের ভেতরের সমস্ত রাগ আর জেদ কুরপুরের মতো উড়ে গেল। সে তীব্র এক অনুশোচনা বুকে নিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেঝের ওপর মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসল। নিজের দুই হাত দিয়ে মৌয়ের গাল দুটো ছুঁয়ে আকুল স্বরে বলে উঠল, আই অ্যাম রিয়েলি সরি পিচ্ছি। আমি সত্যি বুঝতে পারিনি যে আমার ধাক্কাটা এত জোরে লাগবে। অনেক বেশি লেগেছে, তাই না? কোথায় লেগেছে আমায় দেখাও। এই বলেই উজান আর কোনো কথা না বাড়িয়ে মৌকে নিজের পাজা কোলে তুলে নিল এবং বিছানার উপর সাবধানে বসিয়ে দিল। উজান অত্যন্ত উদ্গ্রীব ও ব্যাকুল হয়ে মৌয়ের হাত পা ভালো করে পরীক্ষা করতে লাগলো, মেয়েটা কোথাও বড় কোনো আঘাত পেয়েছে কিনা। ঠিক তখনই তার তীক্ষ্ণ চোখ দুটো আটকে গেল মৌয়ের ডান পায়ের গোড়ালির ওপর। সেখানে একটা বড়সড় নীলচে কালশিটে দাগ পড়ে আছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো জায়গায় মারাত্মক হোঁচট খাওয়ার কারণে এমনটা হয়েছে। উজান এবার অত্যন্ত রাগান্বিত ও উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, স্টুপিড গার্ল একটা। এখানে কিভাবে এত বড় কালশিটে দাগ ফেলে ব্যথা পেলে? হ্যাঁ, ওটা কালকে দুপুরে দৌড়তে গিয়ে পা মচকে গিয়েছিল। উজান আর এক সেকেন্ডও দেরি না করে রুম থেকে ফার্স্ট এডের বক্সটা এনে বিছানায় বসল। সে নিজের ঠান্ডা হাত দিয়ে মৌয়ের সে আঘাতপ্রাপ্ত লাল নীল হয়ে যাওয়া জায়গায় মলম নিয়ে অত্যন্ত আলতো হাতে মালিশ করে দিতে লাগলো। মালিশ করার মাঝেই তার ভেতরের রাগটা আবারও উপড়ে ওঠে। আজ তো একটা ফাজিল তুমি। নিজের হাত পায়ের কোনো ব্যালেন্স নেই তোমার। সারাদিন পুরো বাসা জুড়ে বানরের মতো এত দৌড়াদৌড়ি কেন করো তুমি? একটু সোজাভাবে শান্ত হয়ে চললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এই জন্যই তো কালকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে। তুমি জানো, তোমার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় তবে আমার। উজান কথা বলতে বলতে মাঝপথেই হঠাৎ থেমে গেল। আমার কিছু হলে আপনার কি হতো প্রফেসর সাহেব? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। মৌয়ের এই সরাসরি প্রশ্নে উজান নিজের ভেতরের ব্যাকুলতা টের পেয়ে চট করে স্বাভাবিক হলো। তারপর তোতলা তোতলা স্বরে বলল, আমার আবার কি হবে? আমার কিচ্ছু হবে না। তুমি আমার কে হও যে তোমার কিচ্ছু হলে আমার দুনিয়া উল্টে যাবে? হ্যাঁ, তাছাড়া তোমার যদি কোনো ক্ষতি হয় তবে আম্মু আর ড্যাড মিলে আমাকেই এই চৌধুরী বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। সবাই ভাববে আমি ইচ্ছে করে তোমায় আঘাত করেছি। দেখি পাটা সোজা করো তো। এখন হাঁটতে কোনো প্রবলেম হচ্ছে না তো তোমার? মৌ এবার এক অদ্ভুত ও গভীর অবাক দৃষ্টিতে উজানের এই রূপের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, এই অদ্ভুত মানুষটা মুখে সারাদিন দাবি করে যে সে মৌকে একটুও ভালোবাসে না, অথচ তার প্রতি উজানের এই যত্ন আর কেয়ারিং যত অন্য কথা বলে। মৌ যদি কোনো দিন রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে, তবে উজান মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে নিজের হাতে লোকমা খাইয়ে দেয়। মৌ উজানের বুকে না জড়িয়ে ঘুম আসে না বলে সে রোজ রাতে শত কাজ থাকলেও জলদি বাসায় ফিরে মৌকে নিজে থেকে বুকে টেনে নিয়ে ঘুমায়। মৌয়ের জামা কাপড় থেকে শুরু করে তার প্রয়োজনীয় প্রতিটা ছোটোখাটো জিনিস সে মুখে যাওয়ার আগেই উজান অলৌকিকভাবে তার চোখের সামনে এনে হাজির করে। তবুও এই মানুষটা নাকি মৌকে ভালোবাসে না। এটা কি আদৌ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? হয়তো সম্ভব, কিংবা হয়তো এক মস্ত বড় মিথ্যা অহংকার। মৌ এবার অত্যন্ত নরম স্বরে ডাকল, প্রফেসর সাহেব। উজান ফার্স্ট এইডের বক্সটা গুছিয়ে বলল, বলো। আপনি তো আমায় একটুও ভালোবাসেন না, তাহলে কেন আমার এত যত্ন করেন? আমি মরে গেলেও তো আপনার জীবনে কোনো ফারাক পড়ার কথা না, কিন্তু আমি একটুখানি আঘাত পেলেই আপনি কেমন পাগল পাগল হয়ে যান। এরপরেও কি বলবেন আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন না? মৌয়ের এই অকাট্য ও তীক্ষ্ণ প্রশ্নে উজান এক মুহূর্তের জন্য পুরো থমকে গেল।
মেয়েটা বয়সে ছোট আর চপল হলে কি হবে, মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা সরাসরি বুকে গিয়ে আঘাত করে। উজান বিছানা থেকে উঠে মৌয়ের একদম পাশে গিয়ে বসল। মৌ এক দৃষ্টিতে তার চোখের ভেতরের ভাষা পড়ার চেষ্টা করছিল। উজান নিজের ভেতরের এক তীব্র রক্ত দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সামান্য উঁচুর দিকে তুলে অত্যন্ত দৃঢ় গলায় উত্তর দিল। শোনো পিচ্ছি, তোমায় আমি মন থেকে নিজের বউ হিসেবে কখনো না মানলেও সামাজিকভাবে আর আইনগতভাবে তুমি এখন আমার বিবাহিতা স্ত্রী। তাই আমার জীবনে তুমি হলে জাস্ট একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি শব্দটার মানে বোঝো তুমি? এর মানে হলো তুমি আমার দায়িত্ব। পৃথিবীর একটা পুরুষ মানুষ সব কিছু এড়িয়ে যেতে পারলেও তার ঘাড়ে আসা দায়িত্ব সে কখনো এড়িয়ে যেতে পারে না। আমি তোমার যত্ন করি, এড়িয়ে যেতে পারে না। আমি তোমার যত্ন করি, তোমার দায়িত্বে নেই। তোমার সাথে একই বিছানায় ঘুমাই, তার মানে এই নয় যে আমাদের মধ্যকার এই জোরপূর্বক সম্পর্কের কোনো উন্নতি হবে। আমরা আজ যেমন আছি আমাদের ফিউচারেও আমাদের সম্পর্কটা ঠিক এমনই থাকবে। তবে তোমার যদি মনে হয় যে এই নামমাত্র সম্পর্ক থেকে তুমি তোমার বউয়ের পূর্ণ অধিকার বা ভালোবাসা পাচ্ছ না, তবে তুমি চাইলে আমার লাইফ থেকে চিরকালের মতো চলে যেতে পারো। কারণ আমি তোমাকে কোনোদিনও মন থেকে নিজের স্ত্রীর মর্যাদা বা ভালোবাসা দিতে পারবো না। আই অ্যাম রিয়েলি সরি। মৌয়ের মুখ থেকে কোনো উত্তর শোনার আগেই উজান বড় বড় পা ফেলে চলে গেল। মৌ বিছানার ওপর পাথরের মূর্তির মতো বসে ফ্যাল করে উজানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই অদ্ভুত মানুষটাকে সে কোনো সমীকরণ দিয়েই ঠিকমতো বুঝে উঠতে পারে না। এই মানুষটা এক লহমায় এত ভালো, এত কেয়ারিং হয়ে ওঠে যে মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী। আবার ঠিক পরের লহমায় এত নিষ্ঠুর, এত খারাপ হয়ে যায় যে মনে হয় এক আস্ত পাষাণ। মৌ দেখবে এই প্রফেসরের দায়িত্বের দেয়ালটা তার ভালোবাসার ঝড়ের সামনে আর কতদিন টিকে থাকতে পারে। পুরো ক্লাসরুম জুড়ে চিৎকার, চিল্লাচিল্লি আর হট্টগোলে কান পাতা দেয়। আজ তাদের ফিজিক্স ক্লাসের জন্য সম্পূর্ণ নতুন একজন প্রফেসর আসার কথা রয়েছে। কিন্তু কে সেই প্রফেসর, কেমন দেখতে হবেন তিনি, এই নিয়ে ক্লাসের সবার মনেই কৌতূহলের শেষ নেই। হঠাৎ মৌ নিজের বেস্ট ফ্রেন্ড কম বোন মেহেরের কাঁধে ক্লান্ত মাথাটা রেখে মিনমিন ঝরা ওড়ালো। মেহু এখন আবার আমাদের হাড় মাস জ্বালাতে কোন নতুন ইবলিশ শয়তান আসবে বলতো ভাই? এই কলেজের প্রিন্সিপাল বুড়োটাও যে কি পায়, রোজ রোজ টিচার চেঞ্জ করে। মেহের নিচু স্বরে জবাব দিল। ঠিক বুঝতে পারছি না রে মৌ, তবে ক্যাম্পাসে সিনিয়র আপুদের মুখ থেকে শুনলাম আজ যিনি আমাদের ফিজিক্স ক্লাস নিতে এসেছেন তিনি নাকি ভীষণ কড়া আর বদরাগী টাইপের মানুষ, কিন্তু মানুষ নাকি দেখতে অসম্ভব হ্যান্ডসাম আর ড্যাশিং। মেহেরের মুখে অন্য পুরুষের হ্যান্ডসাম হওয়ার প্রশংসা শুনে মৌ চট করে তার কাছ থেকে মাথা তুলে বসল। সে নিজের চোখ দুটো ছোট ছোট করে বলল, সে যত বড়ই হ্যান্ডসাম হোক না কেন, আমার প্রফেসর সাহেবের মতো হিরো কিন্তু এই দুনিয়ায় কেউ হবে না, বুঝেছিস? ওই খিটখিটে প্রফেসর সাহেব ঠিক কোন কলেজের প্রফেসর বলতো? আজ তো ওনারও ভার্সিটির প্রথম দিন। মেহের কাজ শাকিয়ে বলল, আই ডোন্ট নো, কিন্তু তুই তো ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারতি কোন কলেজ থেকে প্রফেসর। মৌ এবার ভেঙচি কেটে মুখটা কালো করে নিল। খাটাস লোক, আমায় নিয়ে কিচ্ছু বললে তো? তাদের এই ফিসফিসানির মাঝেই হঠাৎ গম্ভীর মুখে সং কলেজের প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলেন। প্রিন্সিপাল স্যারকে দেখা মাত্রই পুরো ক্লাসরুমের ওই হইচই এক নিমিষে পিংপতন নীরবতায় রূপ নিল। সব স্টুডেন্ট একসাথে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পরম শ্রদ্ধায় সমস্বরে বলে উঠল, Good morning, sir. How are you? প্রিন্সিপাল স্যার নিজের গম্ভীর মুখে খানিকটা কৃত্রিম হাসি ঝুলিয়ে দুই হাত তুলে সবাইকে বসার ইশারা করে আওড়ালেন। গুড মর্নিং, সিট ডাউন এভরিবডি। তবে সত্যি কথা বলতে আমি তোমাদের ওপর আজ বিন্দুমাত্র খুশি নই। এই বিগত মাত্র কয়েক মাসের ভেতরে তোমাদের এই সেকশনের জন্য আমাকে পুরো ছয়জন ফিজিক্স টিচার চেঞ্জ করতে হয়েছে। তোমরা এই ক্লাসের স্টুডেন্টরা সবাই এত বড় মাপের ফাজিল আর বেয়াদব যে তোমাদের যন্ত্রণায় কোনো টিচার এই ক্লাসে টিকতেই চায় না, সবাই ইস্তফা দিয়ে চলে যায়। প্রিন্সিপাল স্যার একটু থামলেন, তারপর ক্লাসের সবার দিকে এক কড়া দৃষ্টিপাত করে আবার বলতে লাগলেন, অবশেষে একজনকে অনেক রিকোয়েস্ট করার পর তিনি আমাদের এই ক্লাসের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। অবশ্য বলে রাখা ভালো, তিনি ইন্টারমিডিয়েটের কোনো ক্লাস নেওয়ার জন্য এই কলেজে জয়েন করেননি। তিনি মূলত অনার্সের গোল্ড মেডেলিস্ট প্রফেসর, কিন্তু আমার ব্যক্তিগত অনুরোধে তিনি
তোমাদের ফিজিক্সের বেসিক ঠিক করতে রাজি হয়েছেন। তবে এখন তোমাদের নিয়ে আমার বড্ড টেনশন হচ্ছে, কারণ আজ যিনি তোমাদের সামনে আসছেন তিনি বড্ড কড়া ধাতের মানুষ। ওনার মুখের কথার চেয়ে হাতের অ্যাকশন বেশি চলে। সো এভরিবডি প্লিজ ওয়েলকাম মিস্টার উজান চৌধুরী। উজান চৌধুরী নামটা প্রিন্সিপাল স্যারের মুখে শোনা মাত্রই মৌ আর মেহেরের চমকে উঠল। তারা তীব্র এক ধাক্কা খেয়ে চোখ বড় বড় করে একে অপরের মুখের দিকে তাকালো। মেহেরের হাতের কলমটা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে গাম্ভীর্য নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো উজান। আজ সাদা শার্ট আর ফর্মাল প্যান্টে তাকে দেখতে এতটাই ড্যাশিং আর অসম্ভব সুন্দর লাগছিল যে ক্লাসের প্রতিটা মেয়ে স্টুডেন্ট এক পলকে তার দিকে হা করে তাকিয়ে রইল। পুরো ক্লাসের মেয়েদের চোখ যেন আজ উজানের ওপর গিয়ে একদম আঠার মতো আটকে গেল। প্রিন্সিপাল স্যার উজানের কাঁধে হাত রেখে নিচু স্বরে সিলেবাস নিয়ে কিছু সময় কথা বললেন এবং উজানকে ক্লাসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। উজান ক্লাসের কডিয়ামের সামনে দাঁড়িয়ে অত্যন্ত নিজের চোখের সানগ্লাসটা খুলল। তারপর ক্লাসের স্টুডেন্টদের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টিটা দিল। সাথে সাথে সে নিজেও তীব্র এক শখ খেয়ে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। ক্লাসের ঠিক মাঝখানের বেঞ্চে বসে আছে তার ঘরের মৌ মহাশয়া, যে নিচের বড় বড় হরিণী চোখ দুটো মিলে তার দিকে তপ্ত চোখে তাকিয়ে আছে। ওজান নিজের অজান্তেই একটা ঢোক গিলল। মৌ যে এই কলেজে পড়াশোনা করে তা ওজান আগে জানতো না। জানলে নিচে নিচে প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে আসতো না। এতক্ষণ বাড়ির বাইরে এসে একটু শান্তির নিঃশ্বাস ফেলবে বলে মনের ভেতরে যে আনন্দটুকু ছিল, এখন এই ক্লাসরুমে বউ নামক মোস্ট ডেঞ্জারাস মেয়েটাকে নিজের স্টুডেন্ট হিসেবে দেখে উজানের গলার চল নিমিশেই শুকিয়ে কাঠ হয়ে গেল। আর এদিকে মৌ নিজের গাল দুটো রাগের রসগোল্লার মতো ফুলিয়ে হাত দুটো বুকের ওপর আর এভাবে বেঁধে বরের দিকে চোখ রাঙিয়ে বসে রইল। মনে মনে ভাবলো এই খাটাস লোকটা তাকে মনে মনে একটু ভালোবাসে না, তা তো সে ভালো করেই জানে। কিন্তু তাই বলে কি নিজের বিবাহিতা বউকে এত বড় একটা কথা লুকিয়ে যাবে? তার এই কলেজের ফিজিক্স প্রফেসর হিসেবে জয়েন করতে আসছে, অথচ তাকে একবারের জন্য মুখ ফুটে বলল না। এত বড় ধোঁকাবাজ লোক তো দুনিয়ায় দুটো নেই। পুরো ক্লাসের এই স্তব্ধতার মাঝে মেহেরু নিজের ঘোর কাটিয়ে উঠল। সে চরম বিস্ময় নিয়ে পাশে বসা মৌয়ের পাঁজরে নিজের কোনো দিয়ে একটা জোরালো খোঁচা মারল। তারপর উজানের দিকে হা করে তাকিয়ে থাকা মৌয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত ফিসফিসানি স্বরে জিজ্ঞেস করল, মৌ ভাইয়া এখানে কি আছে? মৌয়ের মুখের ভাষা যেন এক নিমিষে হারিয়ে গিয়েছে। সে এখনও নিজের বড় বড় চোখ চূড়া মেলে অবিশ্বাস্য দৃষ্টিতে সামনের পোডিয়ামে দাঁড়িয়ে থাকা উজানের দিকে তাকিয়ে আছে। এরই মাঝে উজান নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিল। ক্লাসের বাকি মেয়েদের হা করে তাকিয়ে থাকা আর মৌয়ের ওই বোকা বনে যাওয়া মুখ দেখে সে নিচের ঠোঁটের কোণে এক ছিলতে চতুর ও মুচকি হাসি ঝোলালো। তারপর ডাস্টার আর চকটা টেবিলের ওপর রেখে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ও ভরাট গলায় বলতে লাগলো, হাই এভরিবডি, আমি তোমাদের নিউ ফিজিক্স টিচার উজান চৌধুরী। আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তাই আমি সরাসরি পড়ালেখায় যাব না। আমি চাই আজ সবাই সংক্ষেপে নিজেদের একটা ফর্মাল পরিচয় দাও। কথাটা শেষ করে উজান প্রথম বেঞ্চের কর্নারে বসে মেয়েটির দিকে নিজের ধারালো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটিকে উদ্দেশ্য করে সে এক ভ্রু উঁচিয়ে অত্যন্ত পেশাদার কণ্ঠে বলে উঠল, হেই গার্ল, স্ট্যান্ড আপ। হোয়াট ইজ ইয়োর নেম? উজান মূলত মুখে খ্যাপানোর জন্য এবং ক্লাসের সবার সামনে নিজের পেশাদারিত্ব বজায় রাখতে এই প্রশ্নটা করেছিল। কিন্তু উজান যেদিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল সে ছিল এই কলেজের সবচেয়ে অহংকারী আর ডানপিটে মেয়ে ললিতা আফরিন। পুরো কলেজে মাসে মাসে মোটা অঙ্কের ডোনেশন দেওয়া মিস্টার আরকাম সাহেবের মেয়ে। কলেজের তথাকথিত সুন্দরী ও স্টাইলিস্ট নারীদের মধ্যে অন্যতম একজন, যার ক্ষমতার দাপটে কলেজের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে অনেক টিচারও মাথা নিচু করে কথা বলেন, নয়তো সামান্য অজুহাতে তাকে সোজা কলেজ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। বাবা আরকাম আফরিন দেশের নামকরা ও বড় মাপের বিজনেসম্যান হওয়ায় ললিতার অহংকারের মাটিতে পা পড়ে না। মেয়েটা বড্ড একরোখা আর জেদে, জীবনে সে যা চেয়েছে তা যে কোনো মূল্যে পেয়েই ছেড়েছে। ললিতা ভাবল এই হ্যান্ডসাম ও ডেশিং প্রফেসর বুঝি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে নামটি জানতে চেয়েছে। সে নিচের ঠোঁটে এক চিলতে চপল হাসি ঝুলিয়ে খানিকটা উজানের দিকে ঝুঁকে এলো এবং আদরে গলায় বলল,
I am Lolita Arfin, মিস্টার আরকাম আরফিন সাহেব ওরফে এই কলেজের যিনি মূল প্রতিষ্ঠাতা ও দাতা। আমি ওনার একমাত্র মেয়ে। ললিতার ধারণা ছিল তার বাবার নাম আর বিপুল প্রতিপত্তির কথা শুনলে এই নতুন প্রফেসর ও বাকিদের মতো থতমতো খেয়ে তাকে সমীহ করা শুরু করবে। কিন্তু মেয়েটির এই দিমাগকেও বাড়তি উত্তরে হোসেন বিন্দুমাত্র খুশি হলো না, বরং তার গম্ভীর মুখাবয়ব আরও শক্ত ও শীতল হয়ে উঠল। সে ললিতার দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত কড়া ও গম্ভীর স্বরে ক্লাসরুম কাঁপিয়ে আওড়ালো, জাস্ট শ্যাট আপ বিস আফরিন। ক্লাসে অতিরিক্ত কথা একদম অপছন্দ আমার। আমি তোমাকে শুধু তোমার নিজের নামটুকু জিজ্ঞেস করেছি, তোমার বাবার নাম কিংবা ওনার সম্পত্তির খতিয়ান জানতে চাইনি। সো বিহেভ ইয়োর সেলফ। উজানের মতো একজন অত্যন্ত হ্যান্ডসাম কিন্তু কঠোর শিক্ষকের কাছ থেকে পুরো ক্লাসের সামনে এমন অপমানজনক ও কড়া ধমক খাবে তা ললিতার নিজের স্বপ্নেও কল্পনা করেনি। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসের সামনে ললিতার অহংকারী ফর্সা মুখের রং পাল্টে গিয়ে লাল কালো হয়ে গেল। অপমানে আর রাগে তার শরীর কাঁপতে লাগলো। উজান দ্রুত ললিতার সামনে থেকে সরে গেল। সে এবার এক এক করে ক্লাসের বাকি সকল স্টুডেন্টের কাছে গিয়ে তাদের পরিচয় জেনে নিতে লাগলো। এভাবে একে একে সবার পরিচয় নেওয়া শেষ করে উজান এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে ঠিক মৌয়ের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। ক্লাসের বাকি সব স্টুডেন্ট উজানকে সামনে আসতে দেখে সম্মানে দাঁড়িয়ে গেলেও মৌ কিন্তু নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না। সে আগের মতোই গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে অভিমানী মুখ করে বেঞ্চে বসে রইল। পাশে বসা মেহের তাকে কোনো দিয়ে কয়েকবার খোঁচা মেরে দাঁড়িয়ে পড়ার কথা বলল, তবুও মৌ উজানের ওপর অভিমানী একটুও শুনল না। উজান নিজের মুখে চরম গাম্ভীর্য বজায় রেখে ভরাট গলায় মৌয়ের উদ্দেশ্য করে প্রশ্ন করল, মিস তাসফিয়া মৌ, প্লিজ স্ট্যান্ড আপ। মৌ এবার উজানের করা ধমক শুনে বাধ্য হয়ে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। উজানের চোখের দিকে একবারের জন্য তাকালো না। মৌয়ের এমন বাচ্চাদের মতো অভিমানী ওর আগে মুখখানা দেখে উজান নিজের মনের ভেতর এক চিলতে নিঃশব্দে হাসল। তবে ক্লাসের বাকি স্টুডেন্টরা এবার একদম ড্যাব করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ মৌ তো এখনও নিজের মুখ ফুটে নামই বলেনি। তাহলে এই নতুন প্রফেসর প্রথম দিনেই তার নাম তাসফিয়া মৌ কীভাবে নিখুঁতভাবে জানতে পারলেন, সেটাই সবার মাথায় ঢুকছিল না। উজান সবার মনের কৌতূহল টের পেয়ে কিছুটা নিচু হয়ে মেঝে থেকে মৌয়ের পড়ে থাকা ফিজিক্স বইটা কুড়িয়ে নিল। বইয়ের প্রচ্ছদে বড় করে অক্ষরে লেখা তাসফিয়া মৌ। উজান বইটা আলতো করে মৌয়ের বেঞ্চের উপর রেখে ক্লাসের বাকি স্টুডেন্টদের উদ্দেশ্য করে আওড়ালো, লিসেন এভরিবডি, মিস তাসফিয়া মৌয়ের নামটা আমি এত নিখুঁতভাবে কিভাবে জানতে পারলাম তা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সো আমার মুখের দিকে ওভাবে হাঁ করে না তাকিয়ে সবাই নিজেদের সামনের বাইরের দিকে মনোযোগ দাও। উজানের চতুর বুদ্ধি দেখে ক্লাসের সকল স্টুডেন্ট লজ্জায় মাথা নিচু করে নিল। আর ঠিক সেই সুযোগেই উজান মৌয়ের দিকে বেশ খানিকটা ঝুঁকে এসে একদম নিচু ও ফিসফিসানি স্বরে কড়া গলায় বলে উঠল, মিসেস চৌধুরী ক্লাস টাইম শেষ হওয়া মাত্রই সরাসরি আমার পার্সোনাল কেবিনে এসে দেখা করবেন, নয়তো কলেজের প্রথম দিনেই কিন্তু বড় রকমের পানিশমেন্ট পেতে হবে, মনে থাকে যেন। কথাটা বলেই উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে ব্ল্যাকবোর্ডের সামনে এগিয়ে গিয়ে ফিজিক্সের কিছু বেসিক ম্যাথ আর সূত্র বোর্ডে করাতে লাগলো। দেখতে দেখতে ক্লাসের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে চলে এলো। উজান সবার উদ্দেশ্যে কড়া গলায় জানালো, এভরিওয়ান, আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, সেই জন্য আজকে আর বেশি কিছু করাচ্ছি না। নেক্সট ক্লাসে আসার আগে বোর্ডে দেওয়া এই ম্যাথগুলো সবাই হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসবে, নয়তো ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। উজানের এই কড়া নির্দেশ শোনা মাত্রই ক্লাসের মাঝখানের বেঞ্চ থেকে একটা ছেলে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে পড়ল। সে অত্যন্ত দেমাগী স্বরে বলল, পানিশমেন্ট মানে? কিসের পানিশমেন্টের কথা বলছেন স্যার? এই কলেজের হিস্ট্রিতে আজ পর্যন্ত কোনো বড় বড় টিচারও আমাদের এই সেকশনকে পানিশমেন্ট দেওয়ার কথা কল্পনাও করতে পারেনি। আর আপনি কলেজে পা রাখার কয়েক ঘন্টাও হয়নি, এর মধ্যেই আমাদের পানিশমেন্ট দেওয়ার ভয় দেখাচ্ছেন? শোনেন স্যার, আমি হলাম এই এলাকার ওসির ছেলে, আমাকে এইসব ফালতু ভয় দেখাবেন না, নয়তো আপনার চাকরি।
ছেলেটির হুমকি মাখা কথা শেষ হওয়ার আগে উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে ছেলেটির কলার চেপে ধরে তার গালে পরপর কয়েকটা সজোরে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আচমকা ক্লাসরুমে এমন একটা কাণ্ড ঘটে যাবে তা কেউ ভাবেনি। থাপ্পড় খেয়ে ওসির বকে যাওয়া ছেলে জিহান নিজের কাল চেপে ধরে চরম ভয় আর আতঙ্কে কাঁপতে লাগলো। পুরো ক্লাসরুম জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো। যেখানে এই কলেজে জিহাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কোনো সাধারণ স্টুডেন্ট বা কোনো টিচারের হতো না, সেইখানে এই নতুন প্রফেসর প্রথম দিনেই তাকে সবার সামনে চড় মারল। এটা ভেবেই জিহাদের রাগে কাজ চলছিল, কিন্তু উজানের রুদ্ররূপ দেখে সে টু শব্দ করার সাহস পেল না। উজান এবার বাঘের মতো গর্জন তুলে পুরো ক্লাস কাঁপিয়ে তুলল। লিসেন টু মি কেয়ারফুলি। উজান চৌধুরী কারো বাপের কেনা গোলাম নয়। এই ক্লাসের সময়টুকু যেহেতু আমার, সো এই 4টি দেয়ালের ভেতর সব কিছু শুধুমাত্র আমার রুলস অনুযায়ী চলবে। কার বাবা মিনিস্টার আর কার বাবা ওসি এসব ফালতু জিনিস দেখার টাইম বা ইন্টারেস্ট আমার বিন্দুমাত্র নেই। আজ ফার্স্ট ডে বলে তোমাকে শুধু ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আমার ক্লাসে এমন তেরাবেরি করো তবে কান ধরে পুরো ক্যাম্পাস এক পায়ে ঘোরাবো, মাইন্ড ইট। আর হ্যাঁ, লিসেন গার্লস, তোমরা মেয়ে বলে পার পেয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অন্যায় করলে কাউকে ছেড়ে দেওয়া উজান চৌধুরীর ধাতে নেই, মনে রেখো সবাই। যে ক্লাসে সবসময় টিচারের চেয়ে স্টুডেন্টদের চিল্লানোর শব্দে কান পাতা যেত না, আজ সেই ক্লাসের প্রতিটা স্টুডেন্ট একদম মুখে কুলু পেটে বিড়ালের মতো চুপ হয়ে রইল। কারো মুখে একটা কথাও সরল না। এরই মাঝে উজান নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ক্লাসরুম ত্যাগ করে করিডোর দিয়ে হেঁটে নিজের পার্সোনাল কেবিনের দিকে এগিয়ে গেল। ক্লাস শেষ করে উজান নিজের ক্লান্তি দূর করতে চেয়ে না নিজের পার্সোনাল কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকেছে, ঠিক তখনই হঠাৎ কেউ একজন এসে তীব্র আবেগে তাকে শক্ত করে চাপটে ধরল। উজান মুহূর্তের মধ্যে স্তব্ধ ও নিথর হয়ে গেল। তাকে এইভাবে হুটহাট জড়িয়ে ধরার অধিকার আর পাগলামি শুধুমাত্র তার পুচকে বউ মৌয়েরই আছে। কিন্তু মৌ তো এখন মাত্র এই ক্লাস শেষ করে বান্ধবীদের সাথে ক্লাসরুমে থাকার কথা। তাহলে এই বন্ধ কেবিনের ভেতর এত সাহস নিয়ে তাকে কে জড়িয়ে ধরল? উজান নিজের সমস্ত পুরুষালী শক্তি দিয়ে নিজেকে সেই বাঁধন থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই তার কানের কাছে এক চেনা বিষাক্ত মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। উজান, কেমন আছো তুমি? এতগুলো বছর পর আজ সামনাসামনি দেখেও এভাবে চট করে ভুলে গেলে আমায়? কণ্ঠটা শোনা মাত্রই উজানের চেনা পৃথিবীর সব আলো যেন এক পলকে নিভে গেল। সে তীব্র এক ঝটকায় মেয়েটিকে নিচের শরীর থেকে দূরে সরিয়ে দিল। মেয়েটির মুখের দিকে তাকানো মাত্রই উজানের চারপাশের চেনা জগৎটা যেন স্তব্ধ হয়ে গেল। এই তো সেই শিরেন যাকে উজান নিজের তরুণ বয়সে নিজের উদীয়মান যৌবনে প্রথম দেখার পর পাগলের মতো ভালোবেসেছিল। মেয়েটির মুখের অবয়ব এখনও ঠিক আগের মতোই আছে, চেহারায় তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে এক সময় এই মেয়েটিকে উজান যতটা না ভালোবাসত, আজ তার চেয়েও কোটিগুণ বেশি ঘৃণা করে। যাকে নিয়ে এক সময় স্কুল কলেজের খণ্ডি পেরিয়ে নিজের জীবনের ঘরণী বানানোর হাজারো রঙিন স্বপ্ন বুনত উজান, ঠিক সেই মেয়েটি একদিন উজানকে একাকে এক মাস দূরিয়ে ফেলে তারই সবচেয়ে কাছের বন্ধুর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিল। আজ দীর্ঘ 14 বছর পর তাদের আবার এইভাবে সামনাসামনি দেখা হলো। উজানের বয়স যখন মাত্র 16, তখন তাদের স্কুলে নতুন ভর্তি হয়েছিল শেরিন। মেয়েটি ছিল উজানের চেয়ে 3 বছরের জুনিয়র। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে তা এক গভীর ও অন্ধ ভালোবাসায় রূপান্তর হয়। একসাথে স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তারা কলেজ লাইফের শেষ প্রান্তে, ঠিক তখনই এইচএসসি পরীক্ষার মাত্র কয়েক মাস আগে শিরিন উজানেরই পরম বন্ধুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। অথচ উজান তাকে নিজের জীবনের সবটুকু উজাড় করে ভালোবাসত। উজানের সাথে শিরিনের 4 বছরের দীর্ঘ সম্পর্ক ছিল, কিন্তু পরে উজান জানতে পারে তার আড়ালে তার বন্ধুর সাথেই নাকি শিরিনের 5 বছরের গভীর সম্পর্ক ছিল। শুধুমাত্র এই একটি মেয়ের বিশ্বাসঘাতকতার জন্য উজানের সাজানো সুন্দর জীবনটা এক নিমিষে তছনছ হয়ে গিয়েছিল। সে এতটাই মানসিক আঘাত পেয়েছিল যে জীবনের প্রথম পরীক্ষা এইচএসসিতে সে ফেল করে বসেছিল। তারপর বছরের পর বছর একা কেঁদে নিজেকে পুড়িয়ে সে ধীরে ধীরে মুভ অন করে আজকের এই স্বনামধন্য গোল্ড মেডেলিস্ট প্রফেসর উজান চৌধুরী হয়েছে। এখন সেই মেয়েটিকে তীব্র ঘৃণা করলেও
মনের কোনো এক অন্ধকার কোণ থেকে তার নামটা পুরোপুরি ভুলতে পারেনি। তবে এই বিগত কয়েকটা দিন ধরে মৌ তার লাইফে আসার পর থেকে এই বিষাক্ত মেয়েটির কথা ওজান যেন ভুলেই গিয়েছিল। তার মনেই থাকতো না শিরিনের কথা। ওজানকে ওভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শিরিন আবারও এক পায়ে গিয়ে এসে চোখের জল ফেলে তীব্র আবেগে ওজানকে শক্ত করে জড়িয়ে ধরল।